একটা পেশেন্ট এসেছিল জুট মিলে কাজ করে, তো তার একটা ইয়ারড্রাম মানে ইয়ার নার্ভটা ড্যামেজ হয়ে গেছিল ডিউ টু লাউড নয়েজ। হসপিটালটা তো আপনি বলতে পারেন একটা বিজনেস, ওরা প্রফিট লস দেখে, কিন্তু ডক্টর সবসময় একটা হিউম্যানিটি বেসিসে কাজ করে। ওর মধ্যে এটা থাকে কি যদি কেউ সেরকম প্রবলেম ফেস করছে ওনারা হেল্প করার চেষ্টা করে। একটা জায়গা কথা হচ্ছে, ওনার মনে হয় কি আমি কিছু শুনছি না বা আমার সাথে কেউ কথা বলছে না, ওদের মধ্যে একটা আইসোলেশন চলে আসে। আপনাদের ভালোবাসায় ও আশীর্বাদে আমাদের হট চেয়ার এখন এগিয়ে চলেছে জানার পথে, এগিয়ে চলেছে শেখার পথে। কিন্তু এই জানা, শেখা, বোঝার জন্য আমাদের সুস্থ থাকা দরকার। আর তাই এই সুস্থ থাকার জন্য আমাদের সাথে আজ আছেন নাক, কান, গলার বিশেষজ্ঞ এমবিবিএস ইয়ার সোহম স্যার। স্যার, আপনাকে আমাদের হট চেয়ারের কথায় স্বাগত। নমস্কার সবাইকে, আজিক তোমাকেও থ্যাংক ইউ কি আজকে তুমি জেনারেল পাবলিক জন্য খুব আমাদের একটা স্পেশাল অর্গান ইয়ার নোজ থ্রোট নিয়ে একটা এপিসোড করতে একটা ভালো ইনিশিয়েটিভ নিয়েছো। আমি যদি নিজের ইন্ট্রোডাকশন দিই, আমার নাম হচ্ছে ডক্টর শিবম কেসরওয়ানি। আমি হচ্ছে ইএনটি হেড নেক স্পেশালিস্ট বা সার্জন। আমার স্পেশালাইজেশন এমবিবিএস পর এমএস হয়েছে ইএনটি স্পেসিফিকলি নাক কান গলা নিয়ে, আমাদের রোগ নিয়ে পড়াশোনা, তারপরে যে ট্রিটমেন্ট হয় ওষুধ দিয়ে বা অপারেশন করার, এই পুরো ডিপার্টমেন্টটাই আমাদের এই ডোমেনে পড়ে ইএনটি হেড নেক। এই পুরোটা আমরা নিয়ে কথা বলি। তো আমিও খুব কিন কি যদি অনেক সময় কি হয় ইয়ার নোজ থ্রোট নিয়ে অনেক মিসকনসেপশনস থাকে, ভয় থাকে রোগ নিয়ে বা নর্মাল হেলথ নিয়ে, তো আমরা তোমার কোয়েরিজগুলো সলভ করার চেষ্টা করব। হ্যাঁ, আপনি যেটা বললেন যে ভয় থাকে, অনেকজন কি হয় মানে রোগ হওয়ার পরেও তারা চুপিয়ে যায়, তারা ওষুধ খেয়ে দাবিয়ে দেয়, আমাদের ভয় ডাক্তারের কাছে আসে। তাদের আপনি কি বলতে? একদম। সো আগে যেমন ইয়ার নোজ থ্রোট মানে এমন একটা ছিল কি কিছু হলেই অনেক সময় কিছু অ্যান্টিবায়োটিক খেয়ে ঠিক হয়ে যেত, কিন্তু এখন যেমন টেকনোলজি এসছে, আমাদের হাতে অনেক যন্ত্রপাতিও চলে এসছে, যেখানে আমরা ক্যামেরা দিয়ে আগে কানকে ভালো করে দেখে বা নাককে ভিতর থেকে ভালো করে দেখে এবং গলাকে দেখে আগে ডায়াগনোসিস উপরে ফোকাস করি। আমাদের মেন কাজ যখন প্রথম আমার কাছে কেউ আসে, আমার হচ্ছে ওর কথাগুলো শুনে ডায়াগনোসিসটা করার। কেন, একবার যদি আমি ডায়াগনোসিস সঠিক করে করতে পারি তাহলে চিকিৎসাটা খুব ইজি হয়ে যায়। ম্যাক্সিমাম পেশেন্ট যেটা আমি পাই বা যারা আমার কাছে আসে তাদের এই একটা প্রবলেম হয়ে ডায়াগনোসিস সঠিক হয় না। তো আমরা যেটা চেষ্টা করি সিএনটি হেড নেক ক্লিনিক মাধ্যমে কি আমরা আগে ক্যামেরা দিয়ে ভালো করে সব কিছু দেখে পেশেন্ট থেকে জিনিসগুলো বুঝে ডায়াগনোসিসটা সঠিক করার চেষ্টা করি, সেই অনুযায়ী যেটা মোস্ট অ্যাডভান্স পদ্ধতি দিয়ে চিকিৎসা করার সেটা এখন। স্যার, মানুষদের ভেতর একটা একটা ভুল ধারণা আছে, যেটা যেমন যে এই যে চোখ, কান, গলায় যে আপনাদের এই যে পুরো হেডটা, এটার অপারেশন করতে নাকি একটু বেশি টাকা খরচ হয় অন্যান্য সার্জারি থেকে। এটা ঠিকই বলছো, একটা টাকা নিয়ে একটা চিন্তা থাকে কি যদি অপারেশন লাগে, প্রথমেই তো আমরা চেষ্টা করি কি রোগকে তাড়াতাড়ি ধরে যদি মেডিসিনে জিনিসটা ঠিক হয় তাহলে আমরাও খুব হ্যাপি হই যদি কারো অপারেশন আমরা অ্যাভয়েড করতে পারি। অপারেশন আমরা তখনই যাই একটা শেষ অপশন রাখি, আর সেটাও যদি করতে হয় আমরা করি, যেটা এখন এন্ডোস্কোপ মাধ্যমে সবকিছু করা যাচ্ছে। যেমন কানের অপারেশন, আগে কানে পর্দা ফুটো হলে বা রস আসতো তখন আমরা কেটে পিছন থেকে পর্দার অপারেশন করতাম। এখন উইথ টেকনোলজি অ্যাডভান্সমেন্ট আমরা এখন ক্যামেরা দিয়ে কানের রাস্তা থেকে উইদাউট এনি কাট, কোনো ব্যথা থাকে না, আমরা পর্দা নতুন করে লাগিয়ে দিতে পারছি। এটা হচ্ছে অপারেশন। আর টাকা, এই জিনিসগুলো একটু এন্ডোস্কোপিক সার্জারি বলে নর্মাল অপারেশন থেকে একটু বেশি হয়তো খরচ হয়, কিন্তু এই ওয়েস্ট বেঙ্গল মধ্যে আমরা এটা চেষ্টা করছি কি পেশেন্টদেরকে যেন এই ট্রিটমেন্ট জন্য বাইরে কোথাও না গিয়ে এখানেই যদি ওই অ্যাডভান্স পদ্ধতি ট্রিটমেন্ট দেওয়া যায় তাহলে অনেক কম খরচে। কেন যদি পেশেন্ট বাইরে যাচ্ছে সেখানেও থাকতে হচ্ছে, খরচ, খাবার দাওয়া খরচ, তারপরে একটা হ্যারাসমেন্ট, ওর নাম্বার অফ ডেজ লস হয়। নাক কান গলা অপারেশন আমরা ম্যাক্সিমাম ডে কেয়ার হিসাবে ভর্তি করলাম, অপারেশন হলো পরের দিন ছুটি, তো এখানে অনেক কস্ট সেভিং হয়ে যায়।
কেন নাম্বার অফ ডেজ কম হচ্ছে, তারপরে ট্রান্সপোর্ট কম। তো আমরা চেষ্টা করছি কি ওয়েস্ট বেঙ্গল মধ্যে এখন আমরা কলকাতা এবং বহরমপুর মধ্যে আর হাওড়ার মধ্যে এই সার্ভিসটা দিতে পারছি। তো টাকা পয়সা অনেক সময় একটা ফ্যাক্টর থাকে, কিন্তু আমার মনে হয় যদি ডক্টরবাবুকে খুলে বলা যায় অনেক সময় ডাক্তারবাবুরা কনসিডার করে সেটা কমিয়েও দিতে পারে। কিন্তু রোগকে যত তাড়াতাড়ি, আমার ফোকাস হচ্ছে তাড়াতাড়ি ট্রিটমেন্টটা নেওয়া, তাহলে অনেকটা বেটার হয়। আর এই যে আপনাদের যে ইকুইপমেন্ট যেগুলো আছে, আমি যেগুলো শুনেছি এগুলো প্রচুর কস্টলি হয়। ডেফিনেটলি। এগুলো প্রচুর কস্টলি হয়। হ্যাঁ, যেমন আমি যে কানটা যে যন্ত্র দিয়ে দেখি ওটাতে একটা অপটিক্যাল রিজিড এন্ডোস্কোপ লাগে। হুম। তো ডেফিনেটলি কস্ট একটা ফ্যাক্টর আছে। তো এক্সপেন্সিভ জিনিসগুলো যেমন একটা এন্ডোস্কোপি 1.5 লাখ, শুধু কানটা যেটা দিয়ে আমরা দেখি, তারপরেও ক্যামেরা থাকে তার আবার 3.5-4 লাখ। তো এক্সপেন্স একটা কস্ট ফ্যাক্টর, সেটা দেখার জন্য যদি আমি অপারেশন করতে যাই সেই ক্যামেরাটা 35-40 লাখসে আসে। তো এই একটা এটার জন্য একটা হসপিটাল কস্ট অনেকটা হয়ে যায়। তারপরে এই যে এক্সপার্টাইজ এন্ডোস্কোপির জন্য ট্রেনিংস, যেমন আমরা গ্রিসে গে, মালয়েশিয়া, সিঙ্গাপুর বিভিন্ন ট্রেনিং করে এসেছি, সেখানে একটা কস্ট ফ্যাক্টর। কিন্তু তারপরেও যদি আমি এমন একটা কস্ট রেখে দিই আমার জেনারেল পাবলিক সেটা অ্যাওয়্যার করতে পারে না, সেটা আমাদের মাথায় সবসময় থাকে। তো ডাক্তারবাবুরাও মানুষ, যদি কারো সেরকম প্রবলেম হয় আমার মনে হয় খুলে খুলে বলা উচিত। আমরা যথেষ্ট চেষ্টা করি যতটা নিজে ফিস কমাতে পারি, কেন হসপিটালটা তো আপনি বলতে পারেন একটা বিজনেস, ওটা ওরা প্রফিট লস দেখে, কিন্তু ডক্টর সবসময় একটা হিউম্যানিটি বেসিসে কাজ করে। ওর মধ্যে এটা থাকে কি যদি কেউ সেরকম প্রবলেম ফেস করছে ওনারা হেল্প করার চেষ্টা করে। আমি এখানে আসার আগে একটা শুনেছিলাম যে আপনারাও রোগীদের যে কথা শুনে তাদের সুবিধা অসুবিধা হিসেবে আপনারা চিকিৎসা করার চেষ্টা করেন, যত কম কষ্টে হয় সেটাও করার চেষ্টা করেন। সেই নিয়ে পাবলিককে কিভাবে সেটা কেন যখনই আমরা একটা পেশেন্টকে দেখি, আমি মানে এটা আমার একটা আছে, এবং আমার সাথে আমার ওয়াইফ ডক্টর অঙ্কিতা মুখার্জি, উনিও ইএনটি সার্জন। তো আমরা দুজনই যখন কাউকে দেখি আমি ভাবি যদি সে মানুষটা আমার ফ্যামিলি থেকে কেউ হয় আর একজন ডাক্তারবাবুর কাছে যায়, মানে আজকে হয়তো উনি নাক কান গলা দেখাতে আমার কাছে এসেছেন, আমার বাড়িতেও কারো অসুবিধা হলে, আমি তো ইএনটি দেখি, হয়তো পেটের সমস্যা হলে অন্য ডাক্তারবাবুর কাছে যেতেই পারে। তখন আমি কি এক্সপেক্ট করব একটা ডক্টর থেকে, কি উনি কিভাবে আমার ফ্যামিলি মেম্বারকে দেখবে, সেই জিনিসটাই আমি চেষ্টা করি কি আমি সে ফিলিংটা পেশেন্টকে দিতে পারি, যেন পেশেন্ট ডাক্তার কাছে এসে ভয় না পায়। এই জিনিসটা একটা হয় কি আমার একটা রোগ হয়েছে, আমি ডাক্তারবাবুর কাছে যাচ্ছি, উনি কি বলবেন, কত টাকা খরচ হবে, হয়তো একটা অপারেশন করতে হবে, অনেক কিছু কোয়েরিজ থাকে। তো প্রথম হচ্ছে কি আমরা চেষ্টা করি ওনাকে যথেষ্ট টাইম দিয়ে আগে প্রবলেমটা শোনার, কেন পেশেন্ট মধ্যে এমন ধারণা যেন না থাকে কি ডাক্তারবাবু আমার রোগটাই শুনলেন না। তো এই জিনিসটা যেন পেশেন্ট স্যাটিসফাইড থাকে কি উনি নিজে প্রবলেমগুলো আমাকে বলতে পেরেছেন। তারপরে আমরা ওর মধ্যে থেকে যেগুলো ইম্পর্টেন্ট জিনিস সেগুলো বের করে ক্যামেরা দিয়ে দেখাশোনা করে একটা ফাইনাল ডায়াগনোসিসে আসি। তারপরে যদি মেডিসিন দিয়ে সে জিনিসটা প্রায়োরিটি হচ্ছে, যদি ওষুধে ঠিক হয়ে যায়। অনেক সময় ইয়ার ইনফেকশনস ইনিশিয়াল স্টেজে যখন পর্দা ফুটো হয়নি বা ছোট আছে ওষুধেই জুড়ে যায়, তো সেগুলো আগে ট্রাই করি। যাদের অনেক লং স্ট্যান্ডিং, যেখানে আমি বুঝতে পারছি কি অপারেশন ছাড়া উপায় নেই, তাকে যদি আমি বলি শুধু ওষুধে তুমি ঠিক হয়ে যাবে, তো এটা ভুল হচ্ছে। তো আমি ওর টাইমও নষ্ট করতে চাই না, আমি ওকে বলি কি দেখো বাবু, এটা ওষুধ দিয়ে হয়তো আমরা ইনফেকশন কমাতে পারবো, কিন্তু এই যে ফুটো হয়ে গেছে এটা একটা পার্মানেন্ট ড্যামেজ। এটা ঠিক করার জন্য যেমন চোখে ক্যাটারাক্ট হয়ে যায়, লেন্স চেঞ্জ করতে হয়, সেরকমই পর্দা নতুন দিতে হয়। তো এটা করে দিলে তোমার শোনাটাও ভালো হয়ে যাবে, বারবার রস যে আসছে সেটাও কমে যাবে, আর রোগটা এগোবে না। তো এটা আমরা এখন, যেটা আগে একটা ভয় ছিল কাটতে হতো, এটা আমরা এখন ক্যামেরা দিয়ে করতে পারছি। তো ফাইনালি এমন পেশেন্ট না বোঝে কি ওকে একটা প্রফেশনাল বা বিজনেসম্যান কাছে যেতে হচ্ছে, ওকে ও যেন এটা ভাবে কি হয়তো আমার দাদা বা আমার দিদি যদি এই ডক্টর হয়, তো যে চিকিৎসাটা ফ্যামিলি ডক্টর যেমন আগে ছিল ফ্যামিলি ফিজিশিয়ান কনসেপ্টটা, এটা এখন অনেকটা কর্পোরেট হসপিটাল বা এগুলো হলে কম কম হয়ে গেছে। তো আমার তো ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমার বাবা ডক্টর ছিলেন, দাদু ডক্টর, তো আমি এইগুলো দেখে এসেছি। তো আমার মধ্যেই ওটাই আছে কি আগেকার যেমন সার্ভিসগুলো হতো ওটা দেওয়ার চেষ্টা করি আমরা। এই যে কথাটা বললেন, অনেকজন মানে সত্যিই ভয় পায়, মানে ডাক্তার মানে ভয়, যে আমি একটা প্রাইভেট একটা জায়গায় যাবো, দেখি ওর কানের পর্দা ফুটে গেল, সে চলে গেল সরকারি হাসপাতাল, ব্যথার ওষুধ দিয়ে কমিয়ে রাখছে। এরকম বিষয়। তো এই জিনিসটা একদমই ঠিক বললে তুমি রিকি।
মানে ওষুধ তো আমরা খাই, ঠিক হয়ে যায়, তারপরে আবার কিন্তু বারবার প্রবলেম। যদি এই বারবার জিনিসটা হচ্ছে, আমার মধ্যে নিজে থেকে এটা আসার কথা কি এই রোগটা কি সত্যি কি ঠিক হয়েছে, কি কোনো প্রবলেম আছে। তো এই ডায়াগনোসিসটা করার সব থেকে, যেই কেউ এই এপিসোড মাধ্যমে ইএনটি নিয়ে দেখছে, আমি বলবো আগে রোগটা ধরার, কি এই রোগটা কি সত্যি শুধু ওষুধে হবে বা অপারেশনে হবে। তাহলে আমি ফাইনাল আমার মাইন্ডটা যেন ফোকাস থাকে, এই রোগকে আমি আর বাড়তে দেবো না। এটা হলো কান হলো বা নোজ হলো বা থ্রোট হলো, যে কোনোই রোগ। আমার কাছে রিসেন্টলি একজন এসেছিলেন, ওনার গলায় একটা প্রবলেম, গলা বসে গেছিল। তো এটা খুব কমন, ঠান্ডা লেগেও বসে যায়। কিন্তু ওনার ক্ষেত্রে 1 বছর আগে বসেছিল, সেটা বসেই আছে। আর যেখানে উনি দেখাচ্ছিলেন ওখানে ট্রিটমেন্ট ছিল গরম জল ভাপ, স্পিচ থেরাপি। ওনার একবারও এই 1 বছরে কেউ গলা ভিতরে স্প্রে করে এন্ডোস্কোপি করে দেখেনি ষড়যন্ত্র। ষড়যন্ত্রের মধ্যে ওনার একটা ষড়যন্ত্রের মধ্যে ক্যান্সার ছিল, সেটা আর নড়ছে না। তো এই 1 বছর এই যে ডিলে হলো, আমার কাছে যখন এলেন আমরা প্রথমেই দেখলাম এই রোগটাই যদি 1 বছর আগে ধরতাম আমি, তো ট্রিটমেন্টই চেঞ্জ হয়ে যেত। ওনার এখন যেটা হয়তো অপারেশন করার মতন T3 স্টেজ, যখনই ষড়যন্ত্র নড়ে না তার মানে স্টেজ 3 ক্যান্সার হয়ে যাচ্ছে। তার ট্রিটমেন্ট যেটা হবে, আর যেটা স্টেজ 1-এ হতো শুধু রেডিয়েশন দিয়ে ঠিক করা যেত। তো এই ডায়াগনোসিস, মানে আমি চাইছি এই যে ভয়টা যেন কাটুক, আর ডক্টরদেরকেও নিজে ফ্যামিলি মেম্বার হিসাবে, হয়তো আমার এই লাইনে জ্ঞান আছে, কেউ ইঞ্জিনিয়ার হলে ওর ওই জ্ঞান থাকবে, কেউ বিজনেসম্যান হলে ওই সবার কাছে এক একটা জ্ঞান আছে। সবাই যেন একটা কমিউনিটি হয়, সবার হেল্প করে, তাহলে হিউম্যানিটি আর আমার অ্যাজ এ ইন্ডিয়া আমি গ্রো করতে পারবো। আমরা একটু আগে কান নিয়ে যে কথা বলছিলাম, যে কান যে ফুটো হয়ে গেল, এই সিমটমটা কিভাবে হয়ে গেল? এটা পেশেন্ট কান নিয়ে প্রবলেম যেটা আমাদের কাছে আসে, বলে কি ডাক্তারবাবু ঠান্ডা খেলেই কান থেকে রস আসে। তো আমি এটা একটা মডেল দিয়ে বোঝাতে চাই। যেমন এখানে আমার কাছে একটা মডেল আছে, এটা হচ্ছে আমার ইয়ার। আমরা কোন পার্টটা দেখতে পাই, এই কানটা, এটা হচ্ছে এক্সটার্নাল ইয়ার, যেটা আমরা দেখতে পাই পিন্না। যদি আমি এটা খুলে কানের ভিতরটা বুঝতে চাই, তো আমরা দেখতে পাবো এটা আমাদের হচ্ছে এক্সটার্নাল অডিটরি ক্যানাল, কানের রাস্তা। তারপরেই আসছে সব থেকে ইম্পর্টেন্ট যে কানের একটা প্রোটেকশন, কানের পর্দা। তো এই যে কানে পর্দা আছে, এটার অনেক ইম্পর্টেন্ট কাজ। তার কাজ হচ্ছে এই যে আমরা কথা বলছি, আমরা শুনছি যে সাউন্ডগুলো, এই সাউন্ডগুলো গিয়ে কানে পর্দাতে লাগে, ইট ভাইব্রেটস। আর এই সাউন্ডটা কানের ভিতরে 3টে ছোট ছোট হাড় থাকে, ম্যালিয়াস, ইনকাস আর স্টেপিস। আমাদের শরীরে যে সব থেকে ছোট হাড়, তার নাম হচ্ছে স্টেপিস, সেটা তৃতীয় হাড়টা। এই 3টে ভাইব্রেট করে তারপরে ইনার ইয়ার দিয়ে সাউন্ড ট্রান্সমিট হয় নার্ভ দিয়ে আমাদের ব্রেনে, আমরা শুনি। তো এই পর্দার ফুটো, যেটা তুমি বললে রিক, ফুটো যদি হয়ে যায়, তাহলে একটা রাস্তা হয়ে যাচ্ছে যেখান থেকে ইনফেকশন ঢুকছে, ব্যাকটেরিয়াস ঢুকছে আর ভিতরে ইনফেকশন করছে। যখনই ঠান্ডা লাগে, নোজ থেকে যে কানে টিউব যায়, ইউস্টেশন টিউব, সেটা ব্লক হয়ে যায়। আবার যেমন একটা ঘর বন্ধ হয়ে গেলে সেখানে কি হবে, ব্যাকটেরিয়াল ইনফেকশন, গন্ধ আসবে, পুঁজ হবে, সেটা ভিতরে মিডিল ইয়ারে ইনফেকশন হয়, আর সেই রসগুলো কান থেকে, পর্দা ফুটো থেকে আসে। তো কান থেকে রস আসা ইজ এ ভেরি ইম্পর্টেন্ট সিমটম। যারই কান থেকে রস আসে তার একটা কোয়ারি হওয়া উচিত কি এটা কোথায় থেকে আসে। আর তার ডায়াগনোসিস হচ্ছে ক্যামেরা দিয়ে যদি ইএনটি ডাক্তারবাবুকে দেখায়, তাহলেই বোঝা যাবে কি কানের ভিতরে কি কোনো প্রবলেম আছে। ইনিশিয়ালি স্টেজেই মেডিসিন দিলেই ঠিক হয়ে যায়, কিন্তু যদি ফুটো বড় হয়ে গেছে, ক্রনিক হয়ে গেছে, এটা শুরুতে আমরা বলি অ্যাকিউট ওটাইটিস মিডিয়া। যদি এটা লং স্ট্যান্ডিং হয়ে যায়, মাসে মাসে এরকম হচ্ছে, তখন এটা কনভার্ট হয়ে যায় ক্রনিক। তো যে কোনো ক্রনিক রোগকে ঠিক করার জন্য আমাকে হয়তো সার্জারি করে এন্ডোস্কোপিকলি ক্যামেরার মাধ্যমে পর্দা দিয়ে দিতে হবে, তাহলে এই রোগটা থেমে যাবে। এটাই যদি আমি বছর বছর রেখে দিলাম, কোনো ট্রিটমেন্ট হলো না, এই রসগুলো ভিতরে হাড়ের মধ্যে জমবে, হাড়গুলোকে নষ্ট করে। এই ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস যেটা দিয়ে আমরা শুনছি, সেগুলো আস্তে আস্তে গলবে। তারপরে ম্যাস্টয়েডে ইনফেকশন, নার্ভ যায়, যে ফেশিয়াল নার্ভ যেটা দিয়ে আমরা স্মাইল করি, অনেকজন প্যারালিসিস। তো এই যে রোগটা বাড়ছে, আস্তে আস্তে ব্রেনের দিকে যাবে, অন্য দিকে যাবে, কমপ্লিকেশনস হবে, সেগুলোকে খুব তাড়াতাড়ি আর্লি স্টেজে ক্যামেরা দিয়ে সুন্দর করে সার্জারি করে বাঁচানো যায়। তো এই জন্যই ইম্পর্টেন্স হচ্ছে আর্লি ট্রিটমেন্ট অ্যান্ড ডায়াগনোসিস, যেখানে কোনো কষ্ট হয় না, ঠিক হয়ে যায়। এই অ্যাওয়ারনেসটা খুব কম, এই জন্য তোমার ইনিশিয়েটিভটা আমি খুব অ্যাপ্রিসিয়েট করছি কি এটা জেনারেল পাবলিক কাছে যাবে। হয়তো আমার কাছে আসলে ওর ফিস দিয়ে দেখাতে হবে, তোমার মাধ্যমে এটা ফ্রিতে ইনফরমেশন যাচ্ছে। তো খুবই ভালো তোমার এই ইনিশিয়েটিভটা। সেই কারণে স্যার আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন, একদম। দর্শক দেখে। আমি বলবো কি এই রিক বা ওর ফ্রেন্ড আছে, খুব ইয়াং, এরা খুব ভালো কাজ করছে, আপনারা ডেফিনেটলি ওদেরকে সাপোর্ট করবে, আর যেন ওরা গ্রো করে।
আচ্ছা, এবার যে টপিকে ছিলাম যে কানের যে ফুটো পর্দা, অনেকজন দেখি যে কিছু কিছু এয়ারবাড হয়, মানে ওই তুলো কিনতে পাওয়া যায় মেলাতে বা কিছুতে কিংবা দোকানে। আবার অনেকজন হয় লোহা কিছু দিয়ে ঢুকিয়ে এভাবে কান বসাবে, এগুলো কি ঠিক? এটা খুব কমন প্র্যাকটিস আর কি ইম্পর্টেন্ট কনসার্ন সবারই। তো এই যে কান, এর কানের রাস্তা ভিতরটা খুবই মানে সফট একটা মানে ক্রিটিক্যাল জায়গা। এখানে কোনোদিনই ইয়ারবাড যেটা আমরা ইউজ করি, আমাদের ইচিং হয় ইয়ারবাড ইউজ করি বা ভাবি কি বের করে দিই, কানটা ক্লিন করে রাখি, অনেকজন স্নান পর ক্লিন করে, এটা একটা হ্যাবিট চলে আসে। যদি আমি বায়োলজিক্যালি বোঝাই, নট অনলি ইন আস, মানে এটা শুধু আমাদের মধ্যেই যে ভ্যাক্স হয় সে না, যত ম্যামেলস আছে সবার কানেই ভ্যাক্স হয়। তার মানে এই না কি সবাই কান ক্লিন করে। মাঙ্কিসদের কানেও ভ্যাক্স হয়, ওরা কি ইয়ারবাড ইউজ করে? করে না। এটা একটা ন্যাচারাল মেকানিজম বাই গড, কি আমরা যখন চিউ করি, খাবার যখন চিবাই, ভ্যাক্স যেটা হচ্ছে ওটা ন্যাচারালি বেরিয়ে যাওয়ার কথা। তো যত আমি ইয়ারবাড দিয়ে ক্লিন করব অত বেশি এই প্রোডাকশনটা হবে আর ভ্যাক্স হবে। তো ইয়ার ক্লিনিং আমরা রিকমেন্ড করি না। তবুও যদি এতটা ভ্যাক্স হয়ে গেছে কি বেরোতে পারছে না, শুনতে প্রবলেম হচ্ছে, আমরা ড্রপ ইউজ করতে বলি। ড্রপ ইউজ করে আমরা ক্লিন করে দিই। কেন বলছি, এই ইয়ারবাড দিয়ে যখনই আমরাও করব, তো আবার আমি এই মডেলে আসছি। এই যে পিছে একটা ইয়ারড্রাম আছে, এইটা কি মানে ভ্যাক্স কি হবে, বাট আমি ইউজ করলাম, এটা ভ্যাক্সটা গিয়ে ইয়ারড্রামে ঠেকা দেবে, তখন কানে ব্যথা হবে, অনেকজনের পর্দা ফুটো। আর একটা খুব কমন প্র্যাকটিস আছে, অনেকজন মাস্টার্ড অয়েল মানে সরষে তেল দিয়ে দেয়। এটা যেন কেউ যেন না করে, কেন এটা এই কানে পর্দার জন্য খুবই একটা প্রবলেম জিনিস। গরম তো একদমই দেবে না, একজন এসেছিল গরম তেল কেউ দিয়ে দিয়েছে, পর্দা ফেটে গেছে। তো এগুলো যেন একদমই না হয়। সরষে তেল না, কিন্তু কোকোনাট অয়েল ক্যান বি গিভেন। আর যদি ব্যথা হয় তাহলে কোনো রকম যেন এই ড্রপ বা মানে ডক্টরকে না দেখিয়ে দেওয়া উচিত না। কান খুবই সেন্সিটিভ জিনিস, আর ভিতরে থাকে বলে আমরা বুঝতে পারি না। আর আয়রনে কোনো জিনিস তো একদমই দেওয়া উচিত না। রোড সাইডে আপনি দেখবেন কান লোকজন ক্লিন করে, ওরা কি করে, একজন একটা জিনিস দিয়েই সবার কান করছে। তো ধরে রাখুন একজনের কোনো রোগ আছে, HIV বা হেপাটাইটিস বি, ইট গেট ট্রান্সমিটেড। যদি একটা জায়গায় লাগালো আবার অন্যজনকে দিল, তো এই রোগগুলো লাইফ থ্রেটনিং। একটা জাস্ট কান ক্লিনিং জন্য লাইফ সাথে খেলা যেন না হয়, এটাই আমি বলতে। আপনারা তো এটা করেন কান ক্লিন করে, তাহলে আপনার যদি মানে আমরা যেটা দর্শক দেখছি তারা কান ক্লিন করতে আসে, তারা কোন জায়গায় আসবে? তারা যদি আসে আমাদের কাছে, আমরা আগে দেখি ইয়ার ভ্যাক্স কিরকম স্টেটে আছে। যদি অনেকজন তো ড্রপ দিয়ে আসে, নরম থাকে, তাহলে সব থেকে সেফ প্রসিজার হচ্ছে ইয়ার সিরিঞ্জিং, যেখানে আমরা স্টেরাইল ভাবে ওয়াটার দিয়ে, একটা ওয়াটার জেট দিয়ে আমরা ক্লিন করে দিই। কি হয়, পোস্টো সুপিরিয়রলি মানে একটা ক্যানালে উপর দিকে জল দিই, এই জলটা যায় আর ভ্যাক্সকে বের করে দেয়। তাহলে জল থেকে কোনোদিন ইয়ার ড্রাম রাপচার হবে না, চোট লাগবে না। আর সেকেন্ড হচ্ছে, যদি খুবই হার্ড থাকে তাহলে আমরা কিছুদিন ড্রপ দিয়ে আসতে বলি, যেন এটা নরম হয়ে যায়। এই যে কাঠি দিয়ে বা কিছু দিয়ে ক্লিন করতে গেলেই কানে চোট লেগে যায়, তখন আবার কানে ব্যথা এগুলো বেড়ে যায়। তো সব থেকে সেফ হচ্ছে ইয়ার সিরিঞ্জিং। আদারওয়াইজ একটা মেশিন থাকে আমাদের কাছে, যেটা আমরা ক্যামেরা দিয়ে দেখে সাকশন ক্লিয়ারেন্স, ওই মেশিনটা কি করে একটা নেগেটিভ প্রেশার দেয়, যেটা দিয়ে ভ্যাক্সগুলো ক্লিন হয়ে যায়। তাহলে আমরা আন্ডার ভিশন পর্দাকে আমরা দেখছি, ওটা বাঁচিয়ে জিনিসগুলো ক্লিন করে দিই, যেন কোনো প্রবলেম না হয় কানে। তাহলে এই জিনিসটা করতে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? আমাদের সাথে যদি সেরকম কোনো কারো এই প্রবলেমটা হচ্ছে, আমাদের বহরমপুরে একটা আংশি এন্টি হেডনেক ক্লিনিক, বোরা বাজার নিয়ার মোহন মল, অপোজিট টু ফরেস্ট অফিস আছে, ওখানে আপনি দেখাতে পারেন। আমরা এখানে 4 days আছি, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে। আর একটা আমাদের সেট আপ আছে কলকাতাতে, কেন ওখানে আগে থেকে আমরা আছি। তো ওই চেম্বারটা আছে নিয়ার রুবি হসপিটাল। এটা হচ্ছে ট্যাগোর পার্ক জায়গার নাম। সায়েন্স সিটি থেকে যখন আমরা রুবি দিকে যাব, ওই মাঝে নিয়ার সিমলা বিরিয়ানি আমাদের একটা সেট আপ। আর একটা হাওড়াতে আছে, যেটা আবনি মলের কাছে। তো ডিটেলস আপনারা কমেন্ট করতে পারেন, আমরা ওখানে পোস্ট করে দিতে পারি। আর যদি কারো কোয়েরি হয় কমেন্টেও লিখে দিতে পারে, আমি চেষ্টা করব রিপ্লাই করার। আমরা আপনাদের এই কন্ট্যাক্ট গুলো তাহলে ডেসক্রিপশন কিংবা কমেন্টে আমরা ওখানে লাগিয়ে দেবো। একদম। আর যদি আমাদের এমন জায়গা আছেন আমাদেরকে পাচ্ছেন না, যে কেউ ইএনটি ডাক্তারবাবু গিয়ে আপনি রোগের চিকিৎসা নিতে পারেন। কেন আমাদের মেন উদ্দেশ্য এই ভিডিও থেকে হচ্ছে আপনি নিজের রোগকে বা প্রবলেমকে বুঝে তার ট্রিটমেন্ট করতে পারেন, বা যে মিসকনসেপশন আছে সেটা যেন ক্লিয়ার। মানে হট চেয়ার দেখার জন্য একটু কানের ঠিকঠাক শোনা দরকার, একদম বোঝা দরকার, নাহলে কানে না শুনলে বোঝা যাবে। ঠিক আছে, তাহলে এবার আমি দ্বিতীয় প্রশ্নে আসি। অনেক সময় অনেক রোগী হয়
রাত্রিবেলায় হোক সকালবেলায় কানে কিছুজন বলে ভোঁ ভোঁ করছে, চোঁচা করছে আওয়াজ, এগুলো কি কারণে? ব্রেনের ক্ষেত্রে না কানের প্রবলেম হচ্ছে? এই যে কানে একটা আওয়াজ হয়, অজন বলে একটা বিকট আওয়াজ হয়, রাতে আমি ঘুমাতে পারি না, এই রোগ নিয়েও আপনি দেখবেন বহুজন প্রবলেমে আছে। এই রোগকে মেডিকেল ল্যাঙ্গুয়েজে আমরা বলি টিনাইটাস। সো টিনাইটাস হচ্ছে রিঙ্গিং সেন্সেশন ইন ইয়ার্স। টিনাইটাস প্রবলেমটা রিজন যদি আমরা জানতে চাই কোথায় থেকে হচ্ছে, অনেক সময় আমরা পাই কি উইথ টিনাইটাস একটা হিয়ারিং লস থাকে। হিয়ারিং লস মানে কি আমি শুনতেও কম পাচ্ছি, কানে একটা আওয়াজ হচ্ছে, তার মানে কি কোথাও না কোথাও যে হিয়ারিং নার্ভ আছে সেখানে কোনো একটা ড্যামেজ হয়েছে বা উইক হয়েছে, সেখান থেকে একটা নার্ভ ক্রাই মানে নার্ভ একটা আওয়াজ করছে, যেটা বলে কান্না করছে, নার্ভ ইজ ক্রাইং, সেই আওয়াজকে টিনাইটাস। নাও এই টিনাইটাসের হয়তো একটা নার্ভ বা অনেক সময় ডিউ টু ভ্যাক্সও একটা ইরিটেশন থেকে প্রবলেম হয়, বা ভিতরে ধরে রাখুন কোনো প্রবলেম বা ইনফেকশন ওখান থেকে। তো প্রথম হচ্ছে কি টু রুল আউট আদার প্রবলেমস, যদি কিছুই না পাই তাহলে আমরা বলি ইডিওপ্যাথিক, মানে কি তার কোনো কারণ নেই একটা আওয়াজ হচ্ছে, কিন্তু যদি কিছু আছে ভ্যাক্স ক্লিন করে ইনফেকশন ঠিক করে কিছু মেডিসিনস দিয়ে এটা ঠিক করা যায়। আর যদি কারো এই আওয়াজটা সাডেনলি স্টার্ট হচ্ছে, ধরে রাখুন আমি আজকে ভালো শুনছি, কালকে হঠাৎ করে সকালে উঠে আমি দেখলাম কানে ঝাঁপ ধরে আছে, একটা আওয়াজ হচ্ছে, এটা হচ্ছে একটা আমাদের ইএনটিতে এমার্জেন্সি। যেমন নাক দিয়ে রক্ত আসে একটা এমার্জেন্সি, সেরকম এটাও একটা এমার্জেন্সি। এখানে কি হতে পারে, এখানে সাডেনলি আমার নার্ভ একটা স্ট্রোক মতন, মানে নার্ভের একটা ক্ষতি হচ্ছে, তখন আপনি উইদিন 24 আওয়ার্স আপনাকে একটা ইএনটি স্পেশালিস্টকে দেখানো উচিত। সেখানে এই নার্ভকে আমরা বাঁচাতে পারি। যদি আমরা বলি ম্যাক্সিমাম 3 দিন মধ্যে আমাদের কাছে কেউ আসে, সব থেকে ভালো হচ্ছে উইদিন 24 আওয়ার্স। তখন আমরা এই নার্ভকে বাঁচানোর জন্য কম্বাইন্ড থেরাপি চালাই, যেটা আমাদের ইনস্টিটিউটে প্রোটোকল আছে। আমরা ট্যাবলেটস স্টার্ট করি আর একটা কানের মধ্যে নার্ভের কাছে মানে বিহাইন্ড দ্য ইয়ারড্রাম একটা ওষুধ দিই, যেটাতেই নার্ভটা পুরোপুরো ফিরে আসার চান্স খুব ম্যাক্সিমাম। এটাই যদি টাইমটা একটু হারিয়ে ফেলি, টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট হিয়ার, তখন এই রেজাল্ট প্রগনোসিস আস্তে আস্তে কমতে থাকে। তো এই ভিডিও দিয়ে যদি এরকম আপনারা জেনে রাখুন কি যদি এরকম কারো হয় হঠাৎ করে ঝাঁপ ধরে যায়, এটা যেন আপনি লাইটলি না নিয়ে ইএনটি ডাক্তারবাবুকে দেখিয়ে একটা অডিওমেট্রি আমরা করি, কানে শোনার পরীক্ষা, যেখানে নার্ভ উইকনেসটা ধরা যায়, এটা ধরে আমরা ট্রিটমেন্ট দিকে যেতে পারি। তাহলে এই যে ক্রনিক একটা রিঙ্গিং বা কানে আওয়াজ নিয়ে এই প্রবলেম থেকেও বেঁচে যাবে, কানটা বেঁচে যাবে। যেমন ভিশন লস, চোখ দিয়ে দেখা যত ইম্পর্টেন্ট, শোনারও সেরকম ইম্পর্টেন্ট। তো এটা ঠিক করা যায়। এটা আমি বলবো কি যদি এই কানে ভোঁ ভোঁ আওয়াজটা হচ্ছে বা কোনো প্রবলেম, এর ট্রিটমেন্টগুলো অনেকটা এসছে, আগে কোনো ট্রিটমেন্ট ছিল না কিন্তু এখন অনেক ট্রিটমেন্ট আসছে, তো এটাও ঠিক করা যায়। মানে তো আগে মানুষদের কাছে একটা যে তারা ট্রিটমেন্ট করবে সে পরিস্থিতি ছিল না, কিন্তু এখন তার পরিস্থিতিটা আছে, তো সেটাকে আপনারা হারাবেন না। এটুকুই আমাদের তরফ থেকে আপনাদেরকে বার্তা। একদম ঠিক। এখন তো ধরুন মডার্ন যুগ, আমরা সবসময় ফোন সামনে দেখছি, আর কানে ধরুন হেডফোন আছে, মানে ওয়ার ওয়ার হেডফোন বলুন, TWS বলুন, কিংবা কিছুজন দেখবেন বড় বড় হেডফোনও ইউজ করে। তো ওতে কি হেয়ার লস হয়? হয়। আগে থেকে তুমি দেখবে আমাদের মোবাইল ডিপেন্ডেন্সি অনেকটা বেড়ে গেছে। তো এই যে মোবাইল ডিপেন্ডেন্সি বেড়ে গেছে, আমরা এখন ট্রেনে যাচ্ছি তখন মোবাইল দেখছি, তখন কি হয় শুনতে পায় না, লোকজন ইয়ারবাড লাগিয়ে থাকে, আর যেখানে শোর হচ্ছে ওখানে সাউন্ড ম্যাক্সিমাম আমরা করে দিই। তো এটা আমাদের ইয়ার নিয়ে দেখা উচিত কি যখনই আমি সাউন্ড বাড়াচ্ছি একটা, আপনি দেখবেন একটা লিমিট থাকে, ওখানে বলে কি ডোন্ট রেজ অ্যাবাভ দিস। সো আমাদের ইএনটি ইয়ার স্পেশালিস্টরা বলে কি ডোন্ট রেজ দ্য ভলিউম টু ভেরি হাই, বিকজ লাউড নয়েজ যদি অনেক দিন কেউ শোনে তার নার্ভকে আস্তে আস্তে ড্যামেজ হতে চালু হয়, সে কি হবে আস্তে আস্তে হার্ড অফ হিয়ারিং মানে আস্তে আস্তে একটু কম শুনতে চালু করবে। তো এটা হচ্ছে যারা হেডফোন ইউজ করে, যারা ইন্ট্রাকেনাল মানে ইয়ার প্লাগ ভিতরে ইউজ করে, তাদের ম্যাক্সিমাম হওয়ার চান্স। আর যারা এই বাইরেটা ইউজ করে সেটা রিলেটিভলি সেফ, কেন সেটা ডিরেক্টলি ইয়ার ড্রামকে হিট করছে না। কিন্তু যারা ইয়ারবাড ইউজ করে তাদেরকে দেখতে হবে আমি যেন একটা লিমিট মধ্যে জিনিসগুলো শুনি। আর এটা কি করে ভ্যাক্সকেও অনেক সময় ইয়ার দিকে পুশ করে, তো যদি ভ্যাক্স থাকে এমনি আমি কম শুনছি, আমি তাহলে অনেক হাই করি, তাহলে একবার চেক আপ করে দেখা যেতে পারে কি কোনো ভ্যাক্স আছে কিনা, ক্লিন করে যেন লিমিট মধ্যে আমরা শুনি। আর যারা ইন্ডাস্ট্রিতে কাজ করে তাদের মধ্যেও এটা আছে কি এই যে ইন্ডাস্ট্রিতে একটা কন্টিনিউয়াস সাউন্ড হয়। আমার কাছে রিসেন্টলি একটা পেশেন্ট এসেছিল জুট মিলে কাজ করে, তো তার একটা ইয়ারড্রাম মানে ইয়ার নার্ভটা ড্যামেজ হয়ে গেছিল ডিউ টু লাউড নয়েজ। তো সেরকম লোক যাদের যেখানে কাজ কর্মের জন্য একটা আওয়াজের জন্য প্রবলেম হচ্ছে, ডেইলি একটা জোর আওয়াজ শুনতে হচ্ছে, তারা একটা ইয়ার প্লাগ ইউজ করতে পারে যেন এই লাউড সাউন্ড যেন ড্যামেজ না করে।
অনেকজন ওই যে এখন পিএনসি বলে একটা ইয়ারবাড এখন খুব চলে, মানে দুই কানে দিলে বাইরে সাউন্ড শোনা যায় না, এগুলো তো খুব খারাপ, আমি যতটা হ্যাঁ জেনে হ্যাঁ, কিন্তু এটা কি করছে, পুরো মাস করে দিচ্ছে আর ডিরেক্টলি ইয়ার ড্রামকে হিট করছে। তো যে কোনো মানে একটা নর্মাল যেটা আমাকে উপর গড বানিয়ে দিয়েছে, সেটা ম্যাক্সিমাম আমরা যদি ট্রাই করি ন্যাচারাল ভাবে রাখা, ওটাই ভালো। উইথ টেকনোলজি অনেক কিছু ভালো পেয়েছি, অনেক কিছু খারাপও পেয়েছি। তো টেকনোলজি আছে হাতে, কিন্তু সেফলি ইউজ করার দরকার, না হলে ইন ফিউচার হিয়ারিং রিলেটেড প্রবলেমস হতে পারে। আচ্ছা, আপনি কিছুক্ষণ আগে একটা হাড়ের কথা বললেন, যেটা আমাদের শরীরের সাথে ছোট্ট, যেটা কিনা কানেই থাকে, তো এটার কাজটা এই আমাদের যে কানে যে হাড়গুলো থাকে, সব থেকে ছোট হাড় যেটা আমি বললাম, সেটার মধ্যেও সব থেকে ছোট হাড় হচ্ছে স্টেপিস। তো স্টেপিস যে হাড়, সেটা অনেক সময় একটা রোগ হয় যেটা বলি ওটোস্ক্লেরোসিস। সে রোগে আপনি দেখবেন কি প্রবলেম হয়, পেশেন্টস ডিউ টু বোন ফিক্সেশন, মানে আমাদের কানের মধ্যে এই যে হাড়, যদি আমি ডায়াগ্রাম দিয়ে আপনাদেরকে দেখাই, দিস ইজ আওয়ার ইয়ার ড্রাম, টিম্প্যানিক মেমব্রেন বলি, তারপরে ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস, এই তিনটেই হাড় নড়ে। ইট মানে দে মুভ উইথ দি ইয়ার ড্রাম। যখন ইয়ার ড্রাম সাউন্ড যাবে, ইয়ার ড্রাম নড়বে, ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস, তারপরে এই নার্ভ দিয়ে ব্রেনকে যাবে। কিন্তু যাদের ওটোস্ক্লেরোসিস থাকে, তাদের এই যে স্টেপিস আছে, ইট ডাজ নট মুভ, ইট রিমেন্স ফিক্স, মানে এটা আর নড়ছে না, এটা একটা জিনিস দিয়ে ডিপোজিট হয়ে থাকে, যার জন্য এই বোনটা নড়ছে না। তখন এটা পর্দা নড়ছে, হাড়গুলো নড়ছে, কিন্তু সাউন্ড এখনো নার্ভ দিয়ে ব্রেনে যাচ্ছে না, তাহলে তারা একটু কম শুনছে। তো এটা হচ্ছে কন্ডাক্টিভ হিয়ারিং লস। যেমন অনেকজন নার্ভ উইকনেস জন্য কম শোনে, পর্দা ফুটোর জন্য কম শোনে, এইটার জন্য লোকজন কম শোনে। এই রোগটা হচ্ছে ওটোস্ক্লেরোসিস। এই এই ধরনের রোগ দেখবেন অনেক আস্তে কথা বলে, কেন ওরা লাউড, যেখানে ট্রেনে যাচ্ছেন তখন লোকজন জোরে কথা বলছে সেটা শুনতে পাচ্ছে, কিন্তু নর্মাল সাউন্ডে যেমন নর্মালি আমরা বলছি সেটা শুনতে পাবে না। তো এই রোগটা যদি ডায়াগনোসিস হয়ে যায় ওটোস্ক্লেরোসিস, এর ট্রিটমেন্ট হচ্ছে স্টেপিডোটমি। এটাও আমরা ক্যামেরা দিয়ে, কানকে কাটতে হয় না, কানের ভিতরে যাই, আর এই যে বোন আছে এটা আমরা রিপ্লেস করে একটা নতুন পিস্টন বসিয়ে দিই, যেটা একটা নতুন হাড়ের মধ্যে, তাহলে পুরো হিয়ারিং নর্মাল হয়ে যায়, আর এই রোগটা আরো বাড়ে না। সেকেন্ড হচ্ছে হিয়ারিং এড। অনেকজন বলে অপারেশন, একটা ভয় পাচ্ছি, তখন একটা হিয়ারিং এড কি করবে, সেই সাউন্ডকে ও লাউড করে দেবে, তাহলে আউট অফ ফোর্স যে এটা নর্মালি নড়ছে না, একটু হয়তো নড়বে, তাহলে ওনারা নর্মাল শুনবে। তো এই ট্রিটমেন্ট হচ্ছে দুটো, বা সার্জারি বা হিয়ারিং এড করে এটা কাজ চালাতে। দেখা গেল আমার এখানে এগুলো সবই ঠিক আছে, ঠিক আছে? এমন এমন কি হয়েছে যেগুলো সবই আমার ঠিক আছে, কিন্তু তাও আস্তে আস্তে কোনো মানুষের জ্ঞান, মানে যে শোনার শক্তি, সেটা কম হয়ে যাচ্ছে, এরকম কোনো হয়? এটা ইউজুয়ালি হয় না, কোথাও না কোথাও একটা প্রবলেম আমরা পাবো। উইথ এজ কি হয়, এই নার্ভটাই আস্তে আস্তে উইক হতে স্টার্ট করে। তাহলে যদি কারো একটু মানে অ্যাবভ 60 ইয়ার্স, আমরা বলি কিছু কিছু ভিটামিনস যেটা নার্ভ জন্য রেগুলার বেসিসে নিতে, যেন উইথ এজ আমার হিয়ারিংটা প্রিজার্ভ থাকে। যেমন অনেক সময় খাবার মধ্যে সব কিছু আমরা পাই না, তো আমরা নট মেডিসিন বাট অ্যাজ আ সাপ্লিমেন্টস আমরা নিতে পারি, যেন আমার কানটা বেঁচে থাকে। প্রোটেক্টিভ আমরা বলি, অটো প্রোটেক্টিভ মেডিসিনস, তো সেগুলো আমরা দিতে পারি যেন উইথ এজ ঠিক থাকে। নাহলে যেমন ইয়ারে ক্যাটারাক্ট হয়, সেরকম হিয়ারিং লস আমরা দেখি আমাদের দাদু বা ঠামা, এরা একটু কম শুনতে চালু করেছে, তো তাদের হচ্ছে প্রেস বাইকিউসিস, ডিউ টু এজ ওরা হয়তো আস্তে আস্তে নার্ভ উইকনেস জন্য কম শুনছে। আর তখন তো আপনারা মানে এই যে কানের যে মেশিন একটা বলেন, ওটাও তো আপনারা রেকমেন্ড করেন তো? একদম, যদি নার্ভ উইক হয়ে যায় ডিউ টু এজ, আমাদের কোনো সার্জারি নেই কি আমরা নার্ভকে আবার নতুন করে বানিয়ে দিতে পারি বা রিপ্লেস করে দিতে পারি। তখন যেমন আমার চোখে পাওয়ার চলে এসছে, আই ক্যান নট কারেক্ট ইট, আমাকে কাজ করার জন্য চশমা পড়তে হচ্ছে। সেরকমই একটা হিয়ারিং এড নিয়ে অনেক সময় একটা ট্যাবু থাকে, কি কানে মেশিন দেখা যাবে, বাজে লাগবে, কিন্তু এটা চশমা থেকে নেই, চশমাকে আমরা ফ্যাশন স্টাইলে নিয়ে নিয়েছি। তো সেরকমই এখন হিয়ারিং এডস একটা কানের মধ্যে যেমন ইয়ারবাডস থাকে, বা ওরকমও পাওয়া যায় যেটা কানের মধ্যে থাকে, দেখা যায় না, মনে হয় সবাই তো এখন হেডফোন নিয়ে থাকে সেরকম। তো যেন ওনার কাজটা চলে, এমন না হয় কি একটা জায়গা কথা হচ্ছে, ওনার মনে হয় কি আমি কিছু শুনছি না, বা আমার সাথে কেউ কথা বলছে না, ওদের মধ্যে একটা আইসোলেশন চলে আসছে। যারা উইথ এজ কম শুনে, তো ওদের সাথে কেউ কথা বলতে চায় না, কেন একজন বললো উনি শুনলেন না, উনি আবার বললেন কি, তো যে বলছে সে একটু বিরক্ত ফিল করে, তো ওরা আইসোলেটেড ফিল করে, কারোর সাথে কথা বলে না। তো উইথ হিয়ারিং এড যদি আপনি নিজের দাদুকে বা ঠাম্মাকে এই এডস গুলো দেন, তো ওনারাও ইন্টারঅ্যাক্ট করবে, ভালো ফিল করবে। এটা করা উচিত। যে অনেক সময় কিছু কিছু মানুষজন দেখা যায় যারা শুনতে পারে কিন্তু কথা বলতে পারে। আবার আরেকটা জিনিস শুনি
যে ছোট থেকে নাকি সে শুনতে পেতো না বলে কথা বলতে পারে, এরকম একটা গ্রামের দিকে একটা প্রচলন একটা আছে। এটা খুবই হয়। আর ডিউ টু ল্যাক অফ অ্যাওয়ারনেস এটা ট্রিটমেন্ট হয় না। আমরা যখনই এখন গভর্নমেন্ট থেকে একটা ইউনিভার্সাল হিয়ারিং স্ক্রিনিং করা হয়েছে, মানে যে কোনো বাচ্চাদের ডেলিভারি পর কানের টেস্টগুলো হয়, যেটা হয় ওএই, ওটো অ্যাকস্টিক এমিশন, বেরা, যেন কি আমরা এটা তাড়াতাড়ি ধরতে পারি কি ওর নার্ভ বা অন্য কিছু কোথাও প্রবলেম আছে। অনেক বাচ্চাদের আমরা পাই কি জন্ম থেকেই নার্ভ, কানে শোনার শিরাটা কাজ করছে না। তো সেক্ষেত্রে আমরা যত তাড়াতাড়ি এটা ধরতে পারি, আমাদের হাতে একটা অপারেশন হয় ককলিয়ার ইমপ্লান্ট। সেখানে আমরা একটা যন্ত্র কানে পিছনে বসিয়ে যেন বাচ্চা শুনতে পায়। কেন একটা যে শিশু জন্ম নিয়েছে সে যদি শুনতেই না পায় সে শিখতে পারবে না কথা বলার। কেন আপনি দেখুন, যদি আমেরিকাতে একটা বাচ্চা জন্ম নিয়েছে, সে মা বাবা থেকে ইংলিশে কথা শুনছে, ও ইংলিশে বলছে। এখানে হলে বেঙ্গলি শুনছে বেঙ্গলিতে, অন্য জায়গায় নর্থ ইন্ডিয়াতে হলে হিন্দি শুনছে হিন্দিতে। তো যেভাবে শুনছে সেভাবে ব্রেন শিখছে, আর সেভাবেই ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ হচ্ছে। এই জন্য ওই বাচ্চারা কেন জন্ম থেকে শুনতেই পাচ্ছে না বলে ওর স্পিচ ডেভেলপমেন্ট হচ্ছে না। তো কানে শোনার ব্যবস্থাটা অনেক সময় শুরুতেই ককলিয়ার ইমপ্লান্ট নাও লাগতে পারে, হিয়ারিং এড দিয়ে আগে টেস্ট করে, এড দিয়ে স্পিচ থেরাপি দিয়ে যেন এগুলো করা যায়। আর এটা বেস্ট হচ্ছে উইদিন 5 ইয়ার্স। কেন 5 ইয়ার্স পর্যন্ত ব্রেন শেখার ক্ষমতাটা সব থেকে বেশি থাকে। তো যত আর্লি এগুলো চেক করা হয় অত ভালো। আর যদি কারো প্রবলেম হয় অত আর্লি ডাক্তারকে দেখানো উচিত। ওটা তাহলে যারা বাবা মা যারা আছে, শুধু শিশু, তো তারা কিভাবে কোন সিমটম দেখে বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি সে শুনতে পাচ্ছে না? এটা শুরুতে একদম জন্ম পর বোঝা যায় না। কেন একটা বাচ্চা বলতে পারে না, আমরাও বুঝতে পারি না কি ও শুনছে কি শুনছে না। কিন্তু উইথ টাইম আপনারা দেখবেন কি কোনো সাউন্ডকে রেসপন্ড করছে না, বা বাচ্চা কাছে আপনি বাচ্চাকে নিয়ে আছেন, পিছে থেকে হাত তালি জোর করে দিয়ে দেখতে পারেন কি ওয়েদার হি অর শি ইজ রেসপন্ডিং টু দ্য সাউন্ড। তো আপনারা নিজে থেকে ফিল করবেন কি কোনো আওয়াজকে বা ডাকাকে সাড়া দিচ্ছে না। একটা সাউন্ড হলে কি হয়, বাচ্চারাও এভাবে দেখে। তো সেটা আপনারা দেখবেন। যদি এরকম মনে হয় কি না প্রবলেম হচ্ছে, আমরা একটা টেস্ট করি বাচ্চাদের, বেরা আর ওটো অ্যাকস্টিক এমিশন, সেগুলো করে একটা চেক আপ করে যদি রিপোর্ট সব কিছু ওকে থাকে তার মানে এভরিথিং ইজ গুড। অনেক সময় কানে ময়লা হতে পারে, সেগুলো আমরা ক্যামেরা দিয়ে দেখে, কিন্তু রোগকে তাড়াতাড়ি ধরলে এর ট্রিটমেন্ট হওয়া পসিবল। আর এই যে বউ বারবার শুনতে পাচ্ছে না, এগুলো ঠিক হয়ে যাবে বাচ্চার, ফার্দার ও নর্মালি একাডেমিক লাইফ লিড করে। আমি প্রথম থেকে কোয়েশ্চেন করবো ভেবে রেখেছি, কিন্তু এখনই করিনি। যেটা হচ্ছে আপনার নাক, কান আর গলা, এই তিনটে। তাহলে এটা কি আপনার মানে আগে থেকে এটা আপনার পছন্দ ছিল, নাকি এটার ভিতরে কোনো একটা ফ্যাক্ট আছে যে না তিনটেই নিয়ে করতে হয়? এটা যখন আমাদের এমবিবিএস এ আমরা পুরো বডি নিয়েই কাজ করি, শিখি, পড়াশোনা করি, তারপরে এমন হয় কি এক একটা অর্গান বা এক একটা সিস্টেমই এত ভাস্ট কি কারোর জন্য সব কিছুতে কাজ করা খুব ডিফিকাল্ট। আমরা দেখি কি ইয়ার, নোজ, থ্রোট একসাথে আমরা এই জন্য পড়ি, বা গলা, কেন এর কাছে অনেকটা কানেকশন আছে ইন্টারনালি। যখন আমরা ডিসেকশন করি বা ভিতরে যখন দেখি, আমরা পাই কি নোজের ভিতর থেকে একটা কানের দিকে পাইপ যাচ্ছে, সে পাইপ দিয়ে কান কানেকশন হয়ে গেছে। তারপরে নোজের পিছে নিচের দিকে গলা আছে, তারপরে এইগুলো গলাতে কোনো ইনফেকশন হলে এখানে ফুলে যায় লিম্ফ নোডস। তো সব কিছু ইন্টারকানেক্টেড। আর একটা হচ্ছে আমি ইএনটিতে কেন এলাম, কেন এটা একটা স্পেশালিটি যেখানে টেকনোলজি খুব ইউজ হয়। তো আমি টেকনোলজিকে খুব মানে ভালোবাসি। আর আমার এটা লাগে কি যে জিনিসটা পেশেন্ট এমনি দেখতে পাচ্ছে না, উইথ দি হেল্প অফ টেকনোলজি আমরা ওকে দেখিয়ে দিতে পারছি। ইভেন আফটার অপারেশন আমরা ভিতরটা পর্দা দেখি। তো আমরা যে এখন কি হয়েছে ইএনটিতে একটা টিউমার হয়, পিটিউটারি টিউমার, যেটা ব্রেনের টিউমার। আগে তার অপারেশন হতো, আমরা ক্রেনিওটমি করতো নিউরোসার্জেন্সরা, এখান থেকে কেটে চুলগুলো পুরো উড়িয়ে খুলে ওটা বের করতো। এখন ওটা আমরা থ্রু নোজ ক্যামেরা দিয়ে উইদাউট এনি মানে কাট, আমরা ওটা নোজ থেকে ডিউ টু দ্য ক্যামেরা এন্ডোস্কোপ আমরা বের করছি। তাহলে পেশেন্টদের অনেকটা অ্যাডভান্টেজ হয়ে যাচ্ছে। তো এইগুলো আমাকে অ্যাট্রাক্ট করেছে টুয়ার্ডস ইএনটি। আর আমরা ইএনটি আর সবাই যারা ইএনটি স্পেশালিস্ট, এটাতে এই ডোমেনে অনেক ভালো ভালো কাজ হচ্ছে। আমরা বিভিন্ন দেশেও গেছি, গ্রিস গেছি, ওখানেও দেখছি কি জিনিসটা মানে অনেকটা টেকনোলজি দিয়ে অনেকটা উন্নত কাজ হচ্ছে। মানে এগুলোকে মাইক্রো সার্জারির দিকে ফেলা হচ্ছে। মাইক্রোস্কোপিক যেটা একটা হয় মাইক্রো, আমরা সবাই জানি, ওর থেকে অ্যাডভান্স হচ্ছে এন্ডোস্কোপিক এখন। তো এন্ডোস্কোপতে আরো বেটার হচ্ছে। এই মাইক্রোস্কোপিকটা আমরা সবাই মোটামুটি জানি কি কানের মাইক্রো অপারেশন, কিন্তু আপনি দেখবেন মাইক্রো মানে কি মাইক্রোস্কোপ ব্যবহার করছি, যন্ত্র হচ্ছে মাইক্রোস্কোপ যেটা চোখে দেখি, কিন্তু তাতেও আমাকে কানটা পিছে থেকে কেটে খুলে
করতে হচ্ছে। আর এন্ডোস্কোপটা হচ্ছে সরু একটা ক্যামেরা, যে কানের ভিতরে ঢুকে যাচ্ছে বা নাকের ভিতরে ঢুকে যাচ্ছে। তো এই জিনিসটা আরো একটা নতুন, আমি বলতে পারি যে নতুন জেনারেশন অফ ডক্টরস ওরা এগুলো করছে আর ভালোই করছে। তার মানে এটা এই যে মাইক্রো সার্জারি থেকেও আর একটু উন্নত অ্যাডভান্স হচ্ছে এন্ডোস্কোপিক, যেখানে আমরা উইদাউট এনি কাট, উইদাউট এনি স্কার অপারেশনগুলো করে দিতে পারছি। অ্যান্ড পেশেন্টস রেজাল্টস, পেশেন্টকে বেশি দিন হসপিটাল ভর্তি রাখতে হচ্ছে না। আমার রিসেন্টলি একটা পেশেন্ট এসেছিল যে এই নাক থেকে ওর ব্রেন ফ্লুইড সিএসএফ আসছিল নোজ থেকে। তো অনেক দিন 20 বছর দিয়ে সবাই বলতো কি, ও বলতো আমার সর্দি ঠিক হচ্ছে না। একটা নর্মাল পাবলিক জন্য নাক থেকে ও কিভাবে সর্দি আসছে, বাট ওর এখানে একটা টিউমার ছিল যেটা ব্রেন থেকে নাকে নেমে গেছিল, ব্রেনটা হাড় ভেঙে ওখান থেকে ব্রেনের সিএসএফ ফ্লুইডটা নাক থেকে আসছিল। তো সেটা নিউরোসার্জন ভেবেছিল এখান থেকে কেটে খোল করবে, আর নাকটা আমাদেরকে বলেছিল। আমরা সেটা পুরো নাকের ভিতর থেকে ক্যামেরা দিয়ে ওটা বের করে হাড়টা ভিতর থেকে বানানো যায়, সেগুলো করে পেশেন্ট ওয়াজ হ্যাপি। আমরা নেক্সট ডে ছুটি দিয়ে দিতে পারলাম, কোনো দাগ হলো না, কাটাকুটি হলো না। তো খুব ভালো, আমাদেরও খুব ভালো লাগলো। এটা কিছু নতুন নতুন জানা গেল। এবার আর ভয়ের কিছু নেই, দারুণ ভয়ের কিছু নেই। মানে এতটা এখন উন্নত প্রযুক্তি, যার কারণে আমরা একদিনে ছুটে যাচ্ছে পেশেন্ট। আর এটা ভালো হচ্ছে কি আমরা এটা বহরমপুর তে করলাম, এটা না কি এটার জন্য কলকাতা নিয়ে গিয়ে করতে হবে। মানে হাতের কাছে সুবিধা, একদম। হাত বাড়ালে সুবিধা, হট চেয়ারকে সাবস্ক্রাইব করলে সুবিধা, সবকিছু জানতে হবে।